বিপরীত টিভি, সত্য সব সময়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি টিম যাবেন। সেই বিশাল টিমে মাত্র 7 জন। এটা কেমন কথা? আমাদের পতিত স্বৈরাচার সর্বোচ্চ 227 জনের বহন নিয়ে গত বছরের আগের বছর গেছিলেন, এবং উনার নাকি কোনো বহরে 140 জনের নিচে ছিল না। তিনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেতেন তখন প্রায় মাস ব্যাপী একটি ভ্রমণ প্ল্যান করে যেতেন। আর আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি মাত্র 7 জন নিয়ে যাবেন। এটা কেমন কথা? আশ্চর্য লাগছে কি? নিশ্চয়। কিন্তু ব্যাপারটা আশ্চর্যের না, ব্যাপারটা দেশপ্রেমের, দেশের অর্থনীতির প্রতি মমত্ববোধের। পতিত স্বৈরাচার কিংবা পৃথিবীর কোনো স্বৈরাচারই নিজে নিজে টিকে থাকতে পারে না। তার টিকে থাকার পিছনে অসংখ্য খুঁটির জোর লাগে, অসংখ্য ইনস্ট্রুমেন্ট লাগে। সেই ইনস্ট্রুমেন্টগুলোকে খুশি করার জন্য উনি নিয়ে যেতেন সে আলো আসবে গ্রুপের আমাদের চট্টগ্রামের রাস্তাঘাট বিষয়ক বিশেষজ্ঞ রিয়াজ, ফেরদৌস এবং ওই তেলবাজ সাংবাদিকদের একটি বিশাল বহর। যেই বহরটা যেত বাংলাদেশের মানুষের রক্ত পানি করা ট্যাক্সের টাকায়। সেই বহরটা যেই খরচ করত, সেটা বাংলাদেশের একজন রিক্সা চালক, দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সম্পদের যে অংশ, সে অংশ নিয়ে আনন্দ ভ্রমণে যেতেন। সেই দেশে যাওয়ার পরে বিভিন্ন দেশে পতিত স্বৈরাচারের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে দেখা করতেন, এবং এই যে বিশাল বড় টিম নিয়ে যেতেন, এখানে সেই মুনাফালোভী ব্যবসায়ীরাও আছেন। তাদের দিয়েই আবার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ভাড়া করে সেখানে বিভিন্ন সংবর্ধনা, নাগরিক সভা এবং আলোচনা সভার আয়োজন করতেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কেউ নেই? ওনার বন্ধু মহলও এত ছোট, আন্তর্জাতিক মহলে ওনার পরিচিতিও এত কম যে মাত্র 7 জন নিয়ে যাচ্ছেন, তাও মাত্র কয়েকটা দিনের জন্য। উনি কি পারতেন না 1 মাস ওখানে কাটিয়ে আসতে? পারতেন না এ কথাটা না, উনি পারতেন। এবং বাংলাদেশে জন্মগ্রহণকারী যে কোনো মানুষের চাইতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে অনেক বেশি। পরিচিতি, বন্ধু বান্ধব সবকিছুই বেশি। তারপরেও উনি সফরটা সংক্ষিপ্ত করছেন, ওনার সফর সঙ্গীদের সংখ্যাটা সংক্ষিপ্ত করছেন। কারণ একটাই, উনি যেই সম্পদ খরচ করবেন, যে অর্থবিত্ত খরচ করবেন, সেটা বাংলাদেশের জনগণের টাকা। এটাই হচ্ছে দেশপ্রেম, এটাই হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশের সম্পদ এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা। উনি ইচ্ছা করলে একটি হেলিকপ্টারে উড়ে যেতে পারতেন, হাঁটু সমান পানিতে নেমে 2 কেজির 2টা চাউলের বস্তা অন্য কারো হাতে দিয়ে দিতে পারতেন, ছবি তুলতে পারতেন, বাহাব্বা পেতে পারতেন। কিন্তু 80 বছরেরও অধিক বয়সী এই ভদ্রলোক কিন্তু সেই নাটক করেননি। আপনাদের মনে থাকার কথা, আমিরাতে আটক এই কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সে দেশের আইন না জেনে আমাদের কিছু দেশপ্রেমিক শ্রমিক ভাই সেখানে আন্দোলন করেছিলেন, এবং সে দেশের আইন অনুযায়ী তাদের সাজা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যেই তাদের জামিন মুক্ত করানো হয়েছে, তাদের সাজা বাতিল করে মুক্ত করেছে সে দেশের সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যস্থতাই বলি বা অনুরোধেই বলি। কিন্তু এত বড় যে একটা ব্যাপার ঘটলো, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে কোনো হেডলাইন দেখেছেন? বাংলাদেশের অন্য কোথাও কোনো পোস্টার, ব্যানার, ফেস্টুন দেখেছেন? উনি যে একটা যোগ্যতা সম্পন্ন মানুষ, উনার যোগ্যতার বহরটা দেখেন। এত কিছু করার পরেও উনি নিশ্চুপ,
নেই কোনো আত্মকেন্দ্রিক প্রচারণা, নেই কোনো স্বজন হারানোর বেদনা। এই যে নতুন একটা বাংলাদেশ আমরা দেখছি, এটা অনেক ভালো একটা ব্যাপার। একই সঙ্গে যদি আমরা বলতে চাই, আমাদের সরকারকে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, এই বাহিনীটাকে অ্যাক্টিভ করার জন্য আরও একটু ভূমিকা পালন করতে হবে। জানি না সরকারের কি প্ল্যান আছে, সরকার কিভাবে করছে, কিন্তু আমরা আশা করতে পারি ব্যাপারটাকে আরো জোরালোভাবে বাস্তবায়ন করার। আইন শৃঙ্খলার চাইতেও ঢাকা শহরের মতো জায়গাতে ট্রাফিক ব্যবস্থাপনার উপরে আর একটু দৃষ্টি দিতে হবে। ট্রাফিক পুলিশকে অ্যাক্টিভলি ব্যবহার করতে হবে। সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের দিকেও নজর দিতে হবে। এটা হচ্ছে বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া। কিন্তু আমাদের ভালো লাগার জায়গা হচ্ছে যেখান থেকে একটা নতুন সূচনা হয়েছে। দেশের অর্থ সম্পদ যেন বিনষ্ট না হয়, এই যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।